প্রথম কথায় আসি, এবার আমি খুব হতাশ, খুব বিধ্বস্ত, খুব ক্লান্ত। এই যে আমার গায়ে আজকে জার্মানির জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, এই জার্সিটা ধার করে আনা। আমার এক ছোট ভাই থেকে আমি ধার করে আনছি। তার বড় কারণ কি জানেন? কারণ হচ্ছে এবার আমি নিজে খুব আনন্দ নিয়ে ৩ টে দলের জার্সি কিনছি। ব্রাজিল, স্পেন আর পর্তুগাল। ৩ টা দলই এবার কি আর বলবো বলেন? ধরা খেয়ে গেল আরকি। ২০২৬ অর্থাৎ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের প্রত্যেকটা দলের প্রথম ম্যাচের খেলা কিন্তু শেষ। এখন সেই খেলা শেষের পর তাদের কোথায়কার অবস্থান সে নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম পর্বে আমরা জানতে যাচ্ছি কেপ ভার্দেকে নিয়ে। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয়দ্বীপ নিয়ে গড়ে উঠেছিল দেশটি। জনসংখ্যা মাত্র ৬ লাখের বেশি কিছু। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত জানেন? প্রায় ২০ কোটির কাছাকাছি। এমনই একটা দেশ যখন বিশ্বকাপের মঞ্চে নিজেদেরকে প্রথমবারের মতো হাজির করে, তখন যেই কোনো দলের সামনে যে কোনো দলের জন্য সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর প্রতিপক্ষ যখন স্পেনের মতো শক্তিশালী একটা জায়ান্ট, ইউরোপের অন্যতম সেরা শ্রেষ্ঠ একটা দল, তখন তারা কিন্তু যে কোনো মূল্যেই হোক যে তারা এই ম্যাচটা জিতবে, হয়তোবা এরকমই একটা ধারণা থাকে। কিন্তু কেপ ভার্দে সেই ধারণাটাকে রীতিমতো একদম ভেস্তে দিয়েছে। কারণ দলটা প্রথমবার বিশ্বকাপে এসে প্রথমবারেই সকলকে, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। আর এই চমকে দেওয়ার সব থেকে বড় নায়ক হচ্ছে তাদের ৪০ বছর বয়সী গোলকিপার ভজিনিয়া। তিনি একাই স্পেনের জন্য একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। স্পেনের যতগুলো আক্রমণ হয়েছে তিনি একাই সেখানে দেয়াল হয়ে এমন ভাবে তিনি নিজেকে জাহির করেছেন যে স্পেনের পক্ষে ভাঙা সম্ভব হয়নি তার লৌহ প্রাচীর। সেই জায়গায় স্পেন কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। এমনকি স্পেনের মতো একটা দল, যে দলটাকে এবার আমরা সবাই আশা করছি যে এরকম একটা তারুণ্য নির্ভর অভিজ্ঞতার মিশেলে করা একটা দল, যারা ধারণা করা ছিল যে এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার বিশ্বকাপ জয়ের, তারা কিনা করেছে গোল শূন্য ড্র। এতে বোঝা যাচ্ছে যে বিশ্বকাপে তাদের গ্রুপের বাকি খেলাগুলো পরবর্তীতে কিন্তু আরো হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। আর কেপ ভার্দে কি করে সেটা এখন সব থেকে পরের ম্যাচগুলোতে দেখার বিষয়। এবার আসি জাপান আর নেদারল্যান্ডসের ম্যাচের মধ্যে। যে ম্যাচটাতে জাপানের খেলা দেখে রীতিমতো সবাই হতবাক। এশিয়ার সব থেকে শক্তিশালী দলই বলতে গেলে জাপান, তো তারা যেন রীতিমতো আসলে মেশিন গড়ে তুলতেছে। যে ম্যাচটাতে প্রথমে নেদারল্যান্ডস এগিয়ে যায়, আবার জাপান সমতায় ফেরে, আবার নেদারল্যান্ডস এগিয়ে যায়, আবার কিনা শেষ মুহূর্তে জাপান কিন্তু সমতায় ফেরে। তবে পুরো ম্যাচে নেদারল্যান্ডসকে কিন্তু বেশ চাপে রেখেছিল জাপান। তো সেই ম্যাচটাও কিন্তু বলতে গেলে এবারের বিশ্বকাপের অন্যতম একটা সেরা ম্যাচগুলোর একটি। আর সেই ম্যাচটাতে শেষ পর্যন্ত কিন্তু ২-২ গোলের ড্র হয়েছে। তারপরও ম্যাচটা যে দেখার মতো ছিল সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। এবার আসি ব্রাজিল আর মরক্কোর ম্যাচের দিকে। এই ম্যাচটা নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন দানা বেঁধেছিল। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আর্জেন্টাইন সমর্থক যারা আছে তারা কিন্তু মরক্কোর জন্য মনে প্রাণে দোয়া করছিল যাতে মরক্কো ম্যাচটা জিতে যায়। আলটিমেটলি মরক্কো জিততে পারেনি, আর্জেন্টিনার সেই দোয়াটা কাজে লাগেনি। কিন্তু ব্রাজিল এই ম্যাচটাতে নিজেদেরকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আসলে ব্রাজিল থেকে যেরকম খেলা মানুষ প্রত্যাশা করেছিল তার সিকিভাগও হয়তো বা ব্রাজিল সেদিন দিতে পারে। এটা সব থেকে বড় সত্য। মরক্কো দুর্দান্ত খেলেছে এবং মরক্কো পুরো টাইম ব্রাজিলকে চাপের মধ্যে রেখেছে এবং ব্রাজিলকে বাঁচানোর সব থেকে বড় নায়ক এখানে বলা যায় আলিসন বেকারকে। তিনি নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু আসলে সফল হয়েছেন এই দিক থেকে যে ব্রাজিল আর কোনো গোল খায়নি। ম্যাচের শুরুতে কিন্তু গোল দিয়ে দিয়েছে মরক্কো, এবং পরবর্তীতে ভিনিসিয়াস জুনিয়র যখন দেখছে যে মাসের ভিতরে একজন বলতে গেলে ইগোর থিয়াগো, যিনি কাঠপুতুলের হিসাবের মতোই ছিল বা নিষ্ক্রিয় দর্শক হিসেবে ছিল, তার উপর আর কোনো ভরসাই করেনি। নিজে এককভাবে একটা ক্রসবার একটা শট করেন এবং দুর্দান্ত একটা গোল হয়। সো ভিনিসিয়াসের এই গোলটার কারণে বলতে গেলে ব্রাজিল কিন্তু এই ম্যাচটা বেঁচে যায়। এবং তার পরবর্তীতে কি হয়েছে ম্যাচে আমরা সবাই দেখেছি। এই ম্যাচে ম্যাথিউস কুনহাকে নামানো হচ্ছে ৭০ মিনিটের পর। আর ইগর থিয়াগো যখন দেখি যে পারছেই না, তারপরে তাকে ৭০ মিনিট কেন মাঠে রাখা হলো, এটা নিয়েও কিন্তু অনেকের একটা প্রশ্ন রয়েছে। তো আলটিমেটলি এই ম্যাচটা কিন্তু আসলে ব্রাজিল হেরে যেতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত আর হারেনি। ব্রাজিল ম্যাচটা কোনো রকম ভাবে ড্র করে জিতে এসেছে। এখন হাইতি, আরেক প্রতিপক্ষ আছে স্কটল্যান্ড। গ্রুপ সিতে স্কটল্যান্ড এখন আছে সবার শীর্ষে, তার সেকেন্ড পর্যায়ে আছে মরক্কো, আর ব্রাজিল আছে থার্ড পজিশনে। সো ব্রাজিলের জন্য এবার বিশ্বকাপের রাস্তাটা প্রথম থেকে যেন একটু কঠিনই হয়ে গেল। কারণ পরবর্তীতে তার ম্যাচ হাইতির সাথে হয়তোবা কোনো রকম ভাবে আমরা ধরে নিচ্ছি ম্যাচটা জিতে যেতে পারে, কিন্তু এর পরে কি হবে ব্রাজিলের জন্য আমার মনে হচ্ছে ম্যাচটা টাফ হয়ে যাবে। তবে আলটিমেটলি ফুটবল
ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তো তাদের যে অভিজ্ঞতা আছে বা কোচ কার্লো আনচেলত্তি তার যে অভিজ্ঞতা আছে, তিনি তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে হয়তোবা ম্যাচ থেকে কিছু একটা বের করে নিয়ে আসতে পারে, হয়তোবা ব্রাজিল নেক্সট রাউন্ডে যেতেও পারে। কিন্তু আসলে এবারে বিশ্বকাপটা আনএক্সপেক্টেড একটা বিশ্বকাপ হচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। আর এবার আমরা আসি পর্তুগাল আর ডিআর কঙ্গোর ম্যাচে। এই ম্যাচটা নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ পর্তুগাল এবারের এমন একটা টিম, যে টিমটাকে বলা হচ্ছে যে পর্তুগালের ইতিহাসের যেই কোনো সময়ের সব থেকে শক্তিশালী দল। তারুণ্য, অভিজ্ঞতা সবকিছুই আছে এই দলটাতে। নেইভেস, ভিতিনিয়া, রাফায়েল লিয়াওর মতো খেলোয়াড়রা আছে এই দলে, এবং সাথে ক্রিস্টিয়ানো রোনালদো আছে। তবে ম্যাচটা সব থেকে বড় বাজে জায়গা হচ্ছে যে প্রথমার্ধে যখন পর্তুগাল একটা গোল দিয়ে দেয়, এর পরের বাকি সময়, প্রথমার্ধের বাকি সময়টা না, মানে পর্তুগাল যেন কোনো আক্রমণে যায়নি, তারা মাঝ মাঠের মধ্যে বল নিয়ে কাটাকাটি করতেছে। আর মাঝখান দিয়ে আমার কাছে এই ম্যাচটা পুরোটা দেখে মনে হয়েছে যে রোনালদো আসলে একটা কাঠপুতুল হিসেবে বা নিষ্ক্রিয় দর্শক হিসেবে মাঠের মধ্যে ছিল। পুরো ম্যাচে তার পাসিং সংখ্যাও ছিল অত্যন্ত কম, তিনি বলতে গেলে বলটা পায়নি। আর হ্যাঁ, এখানে একটা বড় বিষয় হচ্ছে, আমরা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখে থাকি, বা জানি না এটা আসলে কতটা সত্য মিথ্যা, বাট এটা সত্য যে পর্তুগালের যারা প্লেয়ার আছে তারা হয়তো পার্সোনালি রোনালদোকে খুব একটা এখন আর পছন্দ করে না। আমি জানি না এটা সত্য কি মিথ্যা, বাট আমি আমার একটা ধারণা থেকে বলছি। কারণ ম্যাচে রোনালদোকে না তারা খুব একটা পাস দেওয়ার চেষ্টাও করছিল না, আর রোনালদো কিন্তু নিজেই হয়তো দৌড়ায় যতটুকু পারছে বলটা কিন্তু নিতে পারছে। তো এই ক্ষেত্রে রোনালদোকে আমি পুরোপুরি দোষ দিতেও পারবো না, বাট রোনালদো চেষ্টা করেছে হয়তোবা, কিন্তু তার দলের আসলে তাদের যেহেতু একটা সোনালি একটা সময় বলা যাচ্ছে, এই দলটাকে সবাই একটা স্বপ্ন দেখছে। আমার মতে পুরো দলটাকে একটা টিম ওয়াইজ খেললে হয়তোবা পর্তুগাল নেক্সট ম্যাচে নিজেদেরকে ফিরে পেতে পারবে। এখন সেটা দেখার অপেক্ষা কি হয়। এই ছিল এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 4টা ম্যাচ। আর এই 4টা ম্যাচ কিন্তু কেমন গেল সেটা কিন্তু আপনারা জানলেন। তবে যখন এক রাতের মধ্যে সবগুলো ম্যাচ ড্র হলো, তারপরে লিওনেল মেসি অর্থাৎ আর্জেন্টিনা যা দেখালো দাদা, মাখন মাখন। আমি ব্রাজিলের সাপোর্টার, বাট সত্যি কথা বলতে কি আমি লিওনেল মেসিকে চমৎকারভাবে এবং চরম লেভেলের আমি পছন্দ করি, এবং তার খেলার স্কিল, ভাই মানুষটার বয়স প্রায় 40-এর কাছাকাছি, আর সে এখনো যা খেলতেছে আমার মনে হয় এখনকার ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে যারা সব থেকে শ্রেষ্ঠ, যাদের অনেক নাম বেশি, যারা অনেক বেশি নাম কামাইতেছে, আমি এখনো লিখিত দিব এই ছেলেগুলো এখনো লিওনেল মেসির সাথে টক্কর দিয়ে জীবনও পারবে না। এখনো না, তারা যদি আরো 20 বছরে খেলে মেসির মতো খেলতে কখনোই পারবে না, এটা আমি বিশ্বাস করি। এখন সর্বোপরি লিওনেল মেসির কারণে আলজেরিয়াকে 3-0 গোলে হারাইছে, এবং তিনোটাই, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে, নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে লিওনেল মেসি, আলজেরিয়াকে হারাইছে তার 3-0 গোলে। এখন এখানে একটা সব থেকে বড় বিষয় হচ্ছে, এই ম্যাচটাতে যেটা দেখা গেছে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা অভিমত, যে এই ম্যাচটা যদি লিওনেল মেসি না থাকতো, তাহলে কিন্তু আমার মনে হয় আলজেরিয়ার বিপক্ষে জয়টা আর্জেন্টিনা পেতো কিনা আমি এই বিষয়ে কিন্তু আসলে বলতে পারছি না। আমি আর্জেন্টাইন ফ্যানদেরকে বলবো যে আপনাদের আসলে কি মনে হয় যে মেসিকে ছাড়া ম্যাচটা জিততে পারবে কিনা। আমি চাই আপনারা আমাকে অ্যাকুরেট একটা উত্তর দেন, এবং আপনারা আপনাদের রিয়েল অপিনিয়নটা দেন। না আর্জেন্টাইন লাভার হিসেবে দেন না, মেসি লাভার হিসেবে দেন না, আপনারা একজন ফুটবলের ক্রেজি ফ্যান হিসেবে এবং ফুটবলকে ভালোবেসে আপনারা রিপ্লাইটা দিন, আমি এটা আশা করবো। উনি যে কিংবদন্তি, উনি যে লেজেন্ড, উনি যে এলেমটেন কেন হয়েছে এটা তিনি দেখাইছে। তবে তার যে পারফরমেন্স, তার যে ছিল, আমি বলবো যে তাদের বাকি টিমের যে বাকি 9 জন প্লেয়ার ছিল উইদাউট এমিলিয়ানো মার্টিনেজ, আমার মনে হচ্ছে তিনি যদি একা 100 হন, পুরো দল মিলে ছিল 50। একই দিনে আবার ফ্রান্স শুরুর দিকে, অর্থাৎ একই দিনের শুরুর ম্যাচে ফ্রান্সের এমবাপ্পে গোল করেছে 2টো, সেনেগালের বিপক্ষে ম্যাচটা কিন্তু দারুণ হয়েছে, সুন্দর একটা ম্যাচ হয়েছে, এবং এমবাপ্পে জোড়া পূরণ করেছে। এই এমবাপ্পে জোড়া পূরণ করার ফলে সেনেগালকে তারা 3-1 গোলে হারিয়েছে। সো এই ম্যাচটাও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ ছিল। মেইন কথা হচ্ছে যে গতবারের 2 ফাইনালিস্ট, তারা দুটো দলই কিন্তু এবার তাদের শুরুটা চমৎকার ভাবে করেছে। সো এটা একটা বড় বিষয়। আর এদিকে এই ম্যাচের পরে আরেক ম্যাচে আর্লিং হল্যান্ড নরওয়ের, তিনি আবার নরওয়ের করেছেন জোড়া গোল, ইরাককে হারাইছে 4-1 গোলে। সো প্রথম শুরুটাও কিন্তু আর্লিং হল্যান্ডের নরওয়ের জন্য কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার আসি ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচটাতে। ম্যাচটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের আকর্ষণ ছিল, বা অনেকের অনেক রকমের একটা অভিমত ছিল, কিন্তু আলটিমেটলি সব প্রেডিকশনকে ভুল প্রমাণ করে ইংল্যান্ড কিন্তু ম্যাচটাতে 4-2 গোলে জিতে নিয়েছে, এবং 4-2 গোলের মধ্যে হ্যারি কেন জোড়া পূরণ করেছে, এছাড়া রাশফোর্ড একটা গোল করেছে, বেলিংহাম একটা গোল করেছে।
সো বর্তমান সময়ের আলোচনার তুঙ্গে থাকা যে প্লেয়ারগুলো আছে তারা প্রত্যেকে কিন্তু আসলে ভালো পারফরমেন্সে বা তারাই গোল করছে মূলত। এটা আপনারা বাকি অন্যান্য ম্যাচগুলো দেখেন, সেই ম্যাচগুলো অনুযায়ী যাদের থেকে আমি আশা করছিলাম যে তারা গোল করতে পারে তারা প্রত্যেকেই মোটামুটি গোল করেছে। যেমন পর্তুগালের নেভেস, ব্রাজিলের ভিনিসিয়াস, তারপরে নরওয়ের হল্যান্ড, ফ্রান্সের এমবাপ্পে, কিংবা আপনার ইংল্যান্ডের বেলিংহাম, কিংবা রাশফোর্ড, কিংবা কেইন, এরা সবাই গোল করেছে। কিন্তু এই ম্যাচগুলোর পর সব থেকে বেশি আপসেটের জায়গা যেটা, যে সবার একটা ধারণা ছিল যে প্রত্যেকে যেখানে গোল করেছে সেখানে রোনালদো কেন চুপচাপ বসে থাকবে, সে রোনালদো থেকে সবার অনেক বেশি একটা এক্সপেকটেশন ছিল। বাট আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি যাই বলি না কেন, রোনালদো সেই জায়গাতে ব্যর্থ হয়েছে। তার কারণটা আমরা আগেও বলছি, এখানে রোনালদোর এককভাবে দোষ দেওয়া লাভ নাই, আবার রোনালদোর আমরা এককভাবে গাইলেও কোনো লাভ নাই। তারও দোষ যেমন আছে, তার টিমেরও এখানে একটা বড় একটা ভূমিকা আছে। সো সেই জায়গা থেকে এবারে বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো মোটামুটি বেশ কয়েকটা ম্যাচ ব্যতীত অনেকগুলো ম্যাচ হয়েছিল আনপ্রেডিক্টেবল, এবং এই ম্যাচগুলো দিয়ে কিন্তু ওই ছোট দলগুলো অর্থাৎ কেপ ভার্দে কিংবা ডিআর কঙ্গোর মতো দলগুলো কিন্তু এরই মধ্যে একটা সবাইকে একটা হুঁশিয়ারি দিয়ে ফেলেছে যে আমরা প্রথমবার এসেছি, কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এবং আমি আমার এর আগের যে প্রিভিউগুলো দিয়েছিলাম, আমি সেখানেও বারবার বলেছি যে দলগুলো খুব সহজে হারবে না এবং তারা অঘটন দেখাতেও পারে, এবং বাস্তব অর্থে সত্যিকার অর্থে তারা কিন্তু সেই অঘটনগুলা দেখাইছে। এখন দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো কিছু সময় পরে শুরু হতে যাচ্ছে, আর এই ম্যাচগুলোর পরে আমরা বুঝতে পারবো যে সেকেন্ড রাউন্ডে কোন কোন দলগুলো যাচ্ছে। তো এখন শুধু দেখার অপেক্ষা, কি দাঁড়ায় কি হয়, শুধু অপেক্ষা আর অপেক্ষা। বিশ্বকাপ শুরু হলো মাত্র, উন্মাদনা লেগেই থাকবে, উন্মাদনা চলমান থাকবে, এবং উন্মাদনার এমন আরো অনেক রকমের গল্প পেতে বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।